অতঃপর নিজের অনামিকা আঙুল থেকে ব্ল্যাক ডায়মন্ডের আংটিটা খুলে সেটা সমেত কক্ষের এক কোণে শুইয়ে দিল ছেলেকে। এদিক ওদিক হাঁচড়ে শক্ত একটা ফুলদানি তুলে নিল হাতের মুঠোয়। ততক্ষণে দরজা ভাঙা শেষ। পিছে ভর করে যান্ত্রিক পদধ্বনিতে এগিয়ে এগিয়ে আসছে লোকটা। দীর্ঘদেহী অথচ ছিপছিপে গরম আলখাল্লার কারণে অন্ধকারের মাঝে বয়স অনুমান করা দেয়। ঈশানী সময় নষ্ট করলো না, দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়লো লোকটার উপর। প্রিয়কারো অন্ধকারের মাঝে ফুলদানি দিয়ে বসিয়ে দিল কয়েক ঘা, তবুও চলল না সে মানব। ঈশানীর তৎপরতা দেখে উল্টো হেসে উঠল কথর্য গলায়। ঠিকঠাক আঘাতপ্রাপ্ত হয়েছে কিনা অনুমান করা দেয় সেই সবে মাথা খাটাতে গেল না রমণী। আগন্তুক লোকটার সবটুকু মনোযোগ কেড়ে নিয়ে ছুটে চলল সে দিঘাতে। আসলে ও এটাই চেয়েছিল, ছেলের দিক থেকে সরে আসুক লোকটা। অবশেষে সেটাই হলো। হাতের ক্রিস্টা ফেলে দিয়ে নিজের যান্ত্রিক পায়ে স্পর্শ করতেই রোবোটিক সিস্টেম সোজা হয়ে গেল পাটা। ঢেকে রাখা অংশ থেকে নীলাপ একটা আলো জ্বলে উঠতেই ঝড়ের গতিতে পিছু নিল সে ঈশানীর। ছুটতে ছুটতেই পেছন থেকে ভেসে এলো বিকৃত হুঙ্কার। দৌড়া, যত ইচ্ছা দৌড়া। তুই যত বেশি পালাবি তোকে মারতে তত বেশি প্রশান্তি লাগবে আমার। তোকে কষ্ট দিয়ে না মারলে তোর মাফিয়া বসকে ভাঙবো কি করে? বুকের ভিতর বড্ড জ্বালা। এরিস ইউভানের একমাত্র প্রাণভ্রমরাকে তিলে তিলে মেরেই তবে না জ্বালা মিটবে বুকের। অদ্ভুতভাবে কণ্ঠস্বরটা ভীষণ চেনা পরিচিত ঠেকলো ঈশানের। যেন খুব চেনা কেউ ছিল চেনা। তবে এই মুহূর্তে ভাবনার সময় নেই। কোনো মতে ছুটতে ছুটতে গফরমায়ের হাতে ডায়াল করলো এরিসের নাম্বারে। মণিপ্রাণী শুধু একটাই আরাধনা করতে লাগলো, একটা কলই যাতে কাজে লেগে যায়, ঈশ্বর, একটা কলই যাতে পৌঁছায়। ঈশানীর আরাধনা বোধহয় কবুল হলো। ওপাশ থেকে ভেসে এলো চিরচেনা মাদকীয় সেই কণ্ঠস্বর। প্রেম আমার। এই একটা শব্দে ঈশানীর যেন দুনিয়া থমকে গেল। চোখ ছাপে উগড়ে এলো কান্নার ঢেউ। হাঁপড়ের মতো উঠানামা করছে নিঃশ্বাস। হাঁপাতে হাঁপাতে কিছু বলতে যাবে, তখনই থেকে পেছন থেকে ওর দিকে ক্রিস ছুঁড়ে মারল লোকটা। ধাতব বস্তুটার সঙ্গে নিমিষে পা লেগে হুমড়ি খেয়ে মুখ থুবড়ে পড়ে গেল ঈশানী। রমণীর অসাবধানতায় হাত ফসকে ছিটকে গেল তার মুঠোফোন। শারীরিক যন্ত্রণার তোয়াক্কা করল না ঈশানী। অসহায় মতো হামাগুড়ি দিয়ে ছুটতে লাগলো ফোনের দিকে। অপর প্রান্ত যেন উন্মাদ হয়ে উঠেছে এতক্ষণে। ক্রমাগত ভেসে আসছে উদ্বিগ্ন কণ্ঠস্বর। বহু প্রচেষ্টা কোনো মতে ফোনটা তুলে ফেলেছিল হাতের মুঠোয়। তন্মধ্যে অতর্কিত পদাঘাতে ওর কবজি চেপে ধরল আগন্তুক। শক্ত বুচের পেছনে থেতলে দিল মোমরাঙা তুলতুলে নরম ত্বক। সঙ্গে সঙ্গে ঘর কাঁপে চিৎকার দিয়ে উঠল ঈশানী। সেই সাথে চিৎকার দিয়ে উঠল মুঠোফোনের বিপরীত প্রান্তে থাকা আরও এক হিংস্র সত্তা। এরিস ইউভানের অতর্কিত দানবীয় গর্জনে থর থর করে কেঁপে উঠল সামনে বসে থাকা মাফিয়া সংঘর্ষের প্রত্যেকটি মানুষ। আজ আন্ডারগ্রাউন্ডের গোপনীয় এক বৈঠকে বসেছে পৃথিবীর ছোট বড় অনেক মাফিয়াই সদস্যরাই এখানে উপস্থিত। এরিস সাধারণত উপস্থিত থাকে না এসবে। আজ তুষার নেই বলেই বাধ্য হয়ে আসতে হলো। কতক্ষণই বা হবে? সবে আধ ঘন্টার মতো। এরই মাঝে ওর দুর্বলতা থাবা দিয়ে ফেলেছে শত্রুপক্ষ। কিন্তু ওই ম্যানশনের হদিশ পেল কোথায়? তার মানে কি কাল ঈশানীকে স্টক করে সে কেউ কোনো কিছুই ভাবতে পারল না এরিস। ওর কর্ণপুরে তরঙ্গ ছাঁচের মতো প্রতিধ্বনি হচ্ছে ঈশানীর হৃদয় ছেড়ে আর্তনাদ। ওরা কতটা ব্যথা দিয়েছে সাকুরাকে, ঠিক কতটা? আই ডিড ওয়ার্ন ইউ। বলেছিলাম তোকে, একটা মাত্র ভুল পদক্ষেপ and you will be completely destroyed. ফোনের ওপাশ থেকে হঠাৎ কর্কশ পৌরশালী কণ্ঠ ভেসে আসতে সমিত ফিরল এরিসের। যা শোনা মাত্র হিংস্রের মতো গর্জে উঠল মাফিয়া বস। Hey, lay a fucking hand on her and you are finished. মাফিয়া বস এরিস ইউভানের এহেন হুমকিতে বিন্দু মাত্র তোয়াক্কা করল না। ও পাশের ব্যক্তি উচ্চ নিষ্প্রিয় ভঙ্গিতে হেসে উঠে ব্যঙ্গাত্মক স্বরে জবাব দিলাম, হ্যান্ড, আমি তোর জানের গায়ে পা দিয়ে রেখেছি। আই লিটারালি কিপড হার আন্ডার মাই শুজ। রাগের তোড়ে থর থর করে কেঁপে উঠল এরিস। টকবক করে ফুটতে লাগলো তার শরীরের প্রত্যেকটি রক্তকণিকা। শক্ত হয়ে আসা চোয়ালের পেশি থেকে বেরিয়ে এলো ভয়াল অশনি হুঙ্কার। তুই আমাকে চিনিস না বাস্টার্ড।
রিস্কাকে অনুমান করলেও ব্লাডি মনস্টার তোর ধারণার বাইরে। আই উইল রিপ ইয়োর লেগস অফ ইয়োর বডি। মাফিয়া বসের মুখ থেকে ভয়ানক হুমকি নিঃসৃত হওয়া মাইক্রোফোনের অপর প্রান্ত থেকে আবার ভেসে এলো ঈশানের আত্মচিৎকার, যা শুনে স্পন্দন থমকে গেল এরিসের। চিৎকার শুনতে পাচ্ছিস নিশ্চয়? ওর আরেকটা হাতও পা দিয়ে পিষে দিয়েছে এবার। নাও ইটস টাইম টু টেক হার লাভলি সোল। মাফিয়া বসের জান প্রাণ সব তো ওটারই মধ্যে আছে। অ্যাম আই রাইট? ভেতরটা দাবানলের মতো দাও দাও করে জ্বলছে, মস্তিষ্কটা খেই হারিয়েছে আচানক। এমন একটা সন্ধিক্ষণে এরিস এক জীবন্ত পুত্তলিকার ন্যায় নিস্তেজ হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। দুর্বলতা যে মানুষকে এত করুণভাবে ভাঙতে পারে তা এর আগে জানা ছিল না কখনোই। আজ এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় অপদার্থ বলে মনে হলো এরিসের। এত বড় সাম্রাজ্য, এত প্রতিপত্তি, এত পাওয়ার, সবকিছু একটা মেয়ের জীবনের কাছে পর্যদস্ত হয়ে পড়লো এক নিমিষে। এবার বল, কেমন লেগেছে নিজের দুর্বলতা উপলব্ধি করে? এইভাবে, ঠিক এইভাবে কত মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে আত্মাটাকে মেরে ফেলেছিস, ভেঙে দিয়েছিস তাদের এক জীবনের আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন, সবকিছু। শুকিয়ে আসা ঠোঁট দুটো জিভ দিয়ে ভিজে একবার জীবনের প্রথমবার নিজেকে সংবরণ করলো মাফিয়া বস। জোরে জোরে শ্বাস ফেলে নিয়ন্ত্রণ করলো ভেতরের আগ্রাসী ক্রুদ্ধতা। চোখ মুখ খিচে যথাসম্ভব ধীর গলায় বলে উঠল, জাস্ট লিসেন টু মি, ডোন্ট টাচ হার, ডোন্ট। তোর আমার সঙ্গে শত্রুতা, তাই তো? আমি আসছি, যা প্রতিশোধ নেয়ার আমার থেকে নিস, যা ইচ্ছে হয় করিস। আই উইল সারেন্ডার। আমি মাথা পেতে নিব সবকিছু, কিন্তু ওকে টাচ করিস না। শি ইজ মাই ফাকিং এন্টায়ার ওয়ার্ল্ড, মাই এভরিথিং। এই মেয়েটার সঙ্গেও যে আমার শত্রুতা, ঘোর শত্রুতা। সে যে বিচ। হেই, ডোন্ট কল হার বিচ। তোর জিব্বা টেনে ছিঁড়ে ফেলবো আমি। এরিসের হংকারে পরোয়া করলো না বিপরীত পক্ষ, উল্টো শীতল আওয়াজে গর্জে উঠল অপরাপর, চেকমেট মাফিয়া বস, জাস্ট গেট অন ইউর নিজ। ইউ মাদারফাকার বাস্টার্ড। মাথায় খুন চেপে বসলো এরিসের। ক্রোধান্বিত হয়ে আরো কিছু বলতে যাবে তার আগে ধীর কণ্ঠে অনুরূপ কথার পুনরাবৃত্তি করল লোকটা। গেট অন ইউর নিজ। চোখ মুখ শক্ত করে ফেললো মাফিয়া বস। তার অভিব্যক্তি দেখা মাত্র দফায় দফায় তৈরি হয়ে নিল সশস্ত্র গার্ড। বড় ঝড়, বড়সড় বিপদ আসন্ন তাদের, আর বুঝতে বাকি নেই দুপ্রান্তে শ্মশানে নীরবতা বিরাজমান। মাফিয়া বসকে এক দণ্ড সময় দিল না সাইকোপ্যাথ কথার এফর ওফর হওয়া মাত্র শরীর সর্বশক্তি দিয়ে ঈশানীকে ছুরিকাঘাত করে উদ্যত হলো সে। ধারালো মরণাস্ত্রখানি তেড়ে ফুড়ে পেটের দিকে ছুটে আসতে দেখে রুগ্ন হাতে সেটাকে প্রতিহত করলো রমণী। খুব কষ্ট করে কান্না বিজড়িত কণ্ঠে মিনতি করে বলল, এখানে না। ফিউ বাঁকিয়ে ফেলো আগন্তক। হেরিসে তোয়াক্কা না করে জানতে চাইল, কি আছে এখানে? বাচ্চা, আমার বাচ্চা। ঈশানের এই ছোট্ট কথাটা তীরের ফলার মতো গিয়ে বিদ্ধ হলো এরিসের মস্তিষ্কে। ভূকম্পনের মতো সমগ্র অস্তিত্ব নড়ে উঠল তার। বিস্ফোরিত নয়নে তাকিয়ে কলের পুতুলের মতো আওড়াল। প্রতিশোধের নেশায় মত্ত হয়ে ওঠা সাইকোপ্যাথের নিকট ঈশানের এই বাক্যটা যেন মেঘ না চাইতে বৃষ্টির মতো ছেকলো। সে তো এটাই চেয়েছিল, ব্লাডি বেস্ট মাফিয়া বসটাকে মানসিক যন্ত্রণায় ভেঙে গুঁড়িয়ে দিতে। যে ভাবা সেই কাজ। ঈশানের রুগ্ন হাত দুটোকে এক ঝটকায় সরিয়ে দিয়ে ধারালো ছুরিটাকে সোজা গেঁথে ফেললো পেঁচের ভেতর। এইদিক ওইদিক ঘুরিয়ে কেটে ছুঁড়ে ছিঁড়ে বের করে আনলো অনর্গল রক্তস্রোত। মুহূর্তে তীব্র আঘাতে ঝাঁকুনি দিয়ে উঠল রমণীর সর্বাঙ্গ, যার ব্যথাতুর আওয়াজ পৌঁছে গেল ফোনের অপর প্রান্ত অবধি। I did warn you. চিৎকার দিয়ে উঠে তৎক্ষণাৎ হাঁটু মুড়ে থাপ্পড়ে বেঁচেতে বসে পড়ল বিপরীত পক্ষ। একের পর এক জোরালো মুষ্টাঘাত রক্তাক্ত করে ফেললো শ্বেত পাথরের তক্তকে মেঝে। হাতের চামড়া থেতলে গিয়ে বেরিয়ে এলো তার ক্ষতবিক্ষত শিরা। তবুও উন্মাদের মতো চিৎকার করে যাচ্ছে মানুষটা। পুরো ঘটনাটা ঘটে গেল কয়েক ন্যানো সেকেন্ডের মাঝে। এরিসের সামনে বসে থাকা দেশ বিদেশের মাফিয়া সব কিংকর্তব্য বিমোট। মাফিয়া বসটাকে এইভাবে হঠাৎ
বসে পড়তে দেখে তারা একযোগে দাঁড়িয়ে পড়ল সব। যেমন কেনাইটরা কমান্ডের অপেক্ষায় বসে রইল না আর এক মুহূর্ত। কোনো রূপ ভাবান্তর না করেই শয়ে শয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো মাফিয়া ম্যানশনের উদ্দেশ্যে। ওদিকে ধস্তাধস্তি আর টানা হেঁচড়ার মধ্যে দ্বিতীয়বারের মতো ঈশানী পেটের মাঝে ছুরি চালালো লোকটা। অতর্কিত ছুরিকাঘাতের ব্যথায় নীলবর্ণ ধারণ করলো তার মোমরাঙা ফর্সা কোমল মুখ। নিঃশ্বাস ভারী হয়ে উঠল শরীর জুড়ে রক্তের প্লাবন। সেই রক্তমাখা হাত দিয়ে টেনে সজোরে সরল আগন্তুকের কোলে বিদঘুটে মুখোশ। সঙ্গে সঙ্গে লোকটা পিছিয়ে গেল কয়েক পা। তবু ঈশানী নিজের আঙুল তাক করলো সেদিকে। কম্পন মায়ের তর্জনী খানি মুখের উপর ইশারা করে থেমে থেমে হাওড়ালো, সুইট সুইট ডেমন। ঘন্টা মিনিট সেকেন্ড যেন চোখের পলকে মিলিয়ে গেল, পেরিয়ে গেল কয়েক মুহূর্ত। এই কয়েক মুহূর্তেই কয়েক হাজার বছর বলে মনে হলো এরিসের। আত্মাটা ক্ষত বিক্ষত হয়ে যাওয়ার পরেও শরীরটা যে কোনো দৈব বলে ম্যানশনের গেট অবধি এসে পৌঁছেছে তা জানে না মাফিয়া বস। ঝড়ের পরবর্তী বিধ্বস্ত প্রকৃতির মতোই থমকে আছে চারিপাশ। প্রগাঢ় অমানিসায় ডুবে থাকা থমথমে ম্যানশন জুড়ে আলোড়ন তুলছে অবুঝ শিশুর বুক ভাঙা ক্রন্দন। কাঁদতে কাঁদতে গলার স্বর নিভে এসেছে তার। নিগুড় নিস্তব্ধতার মাঝে কেবল কানে বাজে ফ্যাস ফ্যাস করা করুণ আর্তনাদ। এরিস যতক্ষণে পা রেখেছে ভেতরে ততক্ষণে যেমন কেনাইটরা ঘিরে ফেলেছে পুরো ম্যানশন। গার্ডদের কঠোর তৎপরতা আবারও ফিরে এসেছে। সব আলো খুব কৌশলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছিল, সেই সঙ্গে সবগুলো সিসি ফুটেজও। আশেপাশের তুষার বিছানো জমিনে অগণিত পায়ের ছাপ। খানিক আগেই যে রক্তের নৃশংস খেলায় মেতেছিল হায়নার দল তা আর অনুমানের অপেক্ষা রাখে না। আশেপাশের কাঁচা সব ফরেন্সিক নিরীক্ষণে ব্যতিব্যস্ত। পেছনে থেকে কালো পোশাকধারী দুটো গার্ড এরিসের সঙ্গ দিতে এলো। হাতের ইশারায় তাদের থামিয়ে দিল মাফিয়া বস। একাকী নিশ্চল পদক্ষেপে সে ধীরে ধীরে এগিয়ে গেল ভেতরে। উপরের জানালা গলিয়ে নেমে আসা ফেয়ারি লাইটের ঝকঝকে রোশনাই অদ্ভুতরে সুন্দর লাগছে প্রাসাদ তুল্য ভবনটাকে। অথচ পায়ের কাছে মুখ থুবড়ে পড়ে থাকা নৈশ প্রহরীদের ছিন্ন ভিন্ন লাশ দুটো পূর্বাভাস দিয়ে দিল ভয়াবহ এক প্রলয় ঝড়ের। অনুভূতিহীন ফাঁকা মস্তিষ্কে এরিস লাশ দুটো যেন দেখেও দেখল না। নিষ্প্রিয় ভঙ্গিতে পায়ে মারালো রক্তাক্ত মেছে। তার নিষ্প্রাণ শূন্য দৃষ্টি তখনও ঘরের মাঝে নিবদ্ধ। ভেতরের ঘরটা এত সাজানো কেন, যেন উৎসব লেগেছে আজ। এরিসের সরল কপাল অচিরে বেঁকে গেল। আত্মা ফুরিয়ে বেরিয়ে আসা দীর্ঘশ্বাসটা গলায় আটকে অস্থির পায়ে সামনে এগুলো সে। 1 2 3 সেকেন্ডের ব্যবধানে চোখের সামনে থমকে গেল গোটা পৃথিবী। স্তব্ধ হয়ে গেল এরিস ইউফান। ব্যাকুল নেত্রদয় সেখানটাতে আটকে রইল। সেখানটায় রক্তে ভেজা শরীর নিয়ে গলা কাটা মুরগির মতো মৃত্যু যন্ত্রণা ছটফট করছে তার প্রেম, তার অনুভূতি, তার জীবন মরণ, তার বেঁচে থাকার একমাত্র কারণ, তার আধার হৃদয়ের আলোর বিচরণ, তার অনিশ্চিত ভবিতব্যের পরিণীতা, তার সাকুরা। একটা জায়গা বাদ নেই। সমগ্র শরীর ভিজে আছে রঞ্জিত লালিমায়। পরনে সাদা রঙের ম্যাক্সি ফ্রকটা ধারণ করেছে লাল বর্ণ। কোমল মুখশ্রীর সুন্দর হাত, মোম নরম ফর্সা বা সে সবখানেই রক্ত আর রক্ত। শীর্ণকায় শরীরটাকে ক্ষত চিহ্নের অভাব নেই। পেটের অগ্রভাগের উপর 2 হাত চেপে ধরে অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছে মেয়েটা। রুটা বোধহয় গলার কাছে আটকে আছে ওর। ঈশানীকে পুরোপুরি না মেরে ক্ষান্ত হওয়ার উদ্দেশ্য ছিল না সাইকোপ্যাথের। তবে মুখোশ খুলে যাওয়ার পর এক মুহূর্ত আর সময় নষ্ট করেনি সে। মাফিয়া বসের নখদর্পণ থেকে গা বাঁচাতে দৌড়ে পালিয়েছে যত দ্রুত সম্ভব। এরিসের পা থমকে আছে, সেই সঙ্গে থমকে আচরের স্পন্দন। রুক্ষ চোখ দুটো আজ ব্যথায় কাতর। বুকের উপর যেন পাথর চাপিয়ে দিয়েছে কেউ। তেমন করেই রুদ্ধশ্বাসে ডেকে উঠল মানব। প্রেম আমার, মাফিয়া বসকে এতটা দুর্বল কেউ কোনোদিন দেখেনি, কেউ না। ও তো মনস্টার। দুর্বলতাকে পুঁজি বানিয়ে মানুষকে নিঃশেষ করে দেওয়াই ওর আত্মিক বাসনা। কিন্তু আজ
একই হলো জানোয়ারটার হৃদয়ের ব্যথায় কতটা, এতটা কাতর, এতটা। আজকে বোধহয় নিজের এই ভাঙাচোরা সত্তাটাকে লুকোনোর জন্যই ভেতরে আসতে বারণ অধীনস্থ লোকগুলোকে। প্রেম আমার। আবারও সেই নিভে আসা কাতর সম্মোহন। জিভটাকে খুব ভারী মনে হচ্ছে, সে সাথে জড়িয়ে যাচ্ছে কণ্ঠস্বর। এই সেই সম্বোধন যা শুনলে বরাবরই ব্যাকুল হয়ে ওঠে রমণী, অথচ আজ তার সাড়া নেই। পাশ ফিরে তাকানোর শক্তিটুকু অবধি নেই। ফুরিয়ে আসা দীর্ঘশ্বাসটুকু যেন বেদনা ক্লিষ্ট আজ। এমন এক যন্ত্রণা যা বাহ্যিক দৃষ্টিতে ঈশানীর হলেও বুকের ভেতরটা পুরো দগ্ধ হয়েছে এরিসের। ক্ষত বিক্ষত হৃদয়ে হদিস না করে আচ্ছন্ন হয়ে সে এগিয়ে এলো ঈশানীর নিকট। কাছাকাছি আসতেই কোনো কিছুতে পা আটকে থমকে গেল গতি। এরিসের দৃষ্টি নোয়ালো, দেখলো একটা নীল গোলাপের পাকেট ভারী অবহেলায় পড়ে আছে মেঝেতে। রমণীর বেসামাল রক্ত স্রোতে লালাবর্ণ ধারণ করেছে তার সতেজ স্নিগ্ধ পাপড়িগুলো। তারই মাঝে আটকে আছে রঙিন উইস্কার্ট। এরিস ঝুঁকলো সেদিকে, অনুভূতিহীন হাতে কার্ডটা তুলে চোখের সামনে ধরলো। রক্তে ভিজে লেপ্টে গিয়েছে লেখা তার, তবুও পড়ল। আমি ছিলাম খাঁচায় বাঁধা পাখি, যে পাখি গাইতে জানে কিন্তু উড়তে জানে না। সকলের মনের খোরাক জুগিয়ে সে নিজেকে ভুলে গিয়েছিল মুক্ত আকাশের ডানা ঝাপটানো। অদম্য সুখ, সামান্য দানা পানি আর বদ্ধ ঘরের দেওয়ালকেই জীবন ভেবে নিয়েছিল পাখিটা। গুটিয়ে ফেলেছিল নিজের আশা, আকাঙ্ক্ষা, আত্মবিশ্বাস। দিন গেল, মাস গেল, কতগুলো বছর পেরিয়ে গেল। পাখি তার নির্মম পরিহাসে ক্লান্ত হয়ে পড়ল। দিন রাত ডানা ঝাপটালো মুক্তির আকাঙ্ক্ষায়। তারপর যখন একদিন খাঁচা থেকে পালালো, তখন দেখলো তার ওড়ার শক্তি নেই। এই ভালোবাসাহীন রুক্ষ দুনিয়ায় বেঁচে থাকার সাধ্য নেই। ডানা দুটো যে আগেই ছেটে দিয়েছিল স্বার্থান্বেষীরা। ফলস্বরূপ মিছে মিছে এই মুক্তির স্বাদ বেশিক্ষণ সইল না তার কপালে। মানুষরূপী এক ভয়ঙ্কর দৈত্য তুলে নিল তাকে। পাখিটা আবারও খাঁচায় বন্দী হলো, মুখোমুখি হলো কত শত বিভীষিকার। রাতে ঘুম হতো না, ঘুমের বদলে চোখের পাতায় ধরা দিল ভয়াবহ দুঃস্বপ্ন। সেই দুঃস্বপ্ন থেকে নিজেকে বাঁচাতেই সুন্দর স্বপ্নগুলো চিরকুটে টুকে রাখতাম আমি। ধীরে ধীরে সময় গড়ালো। আমার মনে হতে লাগলো এই পাখির মতো বন্দি জীবনে কিছু একটা পরিবর্তন ঘটছে, পাল্টে যাচ্ছে সব। কোনো না কোনোভাবে সত্যি হয়ে যাচ্ছে আমার সমস্ত সুখের স্বপ্ন। কিন্তু ঘুণাক্ষরেও জানতে পারিনি স্বপ্ন পূরণের নেপথ্যের ব্যক্তিটি ছিল সেই ভয়ঙ্কর দৈত্য। বুঝতে পারিনি, বিশ্বাস করো বুঝতে পারিনি। কখন যেন ঘৃণার বদলে ভালোবাসতে শুরু করলাম। আমি নীরবে নিভৃতে একটু একটু করে প্রেমে পড়লাম। এমনভাবেই উতলা হলাম যে পাপ তাপ ঘৃণা সব ভুলে শুধু তাকেই চাইলাম। তার অশুভ আধারে মিশে ফেরারি হলাম, ডুব দিলাম মরীচিকায়। ওরা বলেছিল সে নিষ্ঠুর, অনুভূতিহীন, ভয়ঙ্কর এক দানব তুল্য জানোয়ার। অথচ জানোয়ারটা যে এভাবে উন্মাদের মতো ভালোবাসতে পারে তা তো কেউ বলেনি। তুমি নাই বা করলে নিজের অনুভূতির কাছে আত্মসমর্পণ, কিন্তু আমি জানি তুমি আমায় ভালোবাসো। হতে পারে আমার চাইতেও বেশি। আমি দুনিয়া ঘুরেছি এরিস, কত শত মানুষ দেখেছি, তবুও তোমার মতো কাউকে পাইনি। কারণ গোটা দুনিয়ার কাছে মরীচিকা হলেও আমার কাছে এক সমুদ্র অনুভূতির নাম এরিস ইউভান। আমার ঋষ, আমার অরণ্য। জন্মতিথির অফুরন্ত শুভেচ্ছা তোমায় জান। মাসের ড্যাডির প্রতিটি দিন জন্মদিনের মতোই শুভ হোক। না পাওয়া খুশিগুলো অবিশ্রাম বাড়িধারা হয়ে ঝরে পড়ুক তার মনের আঙিনায়। অশুভ দুনিয়ার নিকষ ছায়া না পড়ুক তার জীবনে, কোনোদিন না পড়ুক। তোমাকে একটুখানি খুশি দেখার বহু দিনের ইচ্ছা আমার এরিস। এই বাড়িতে আসার পর থেকেই ভাবছিলাম কিভাবে তোমায় একটুখানি জীবনের স্বাদ দেয়া যায়। জানি তুমি সারপ্রাইজ হও না, এসব তোমার ভালোও লাগে না। চিরকুটটা পেয়ে হয়তো রেগে যাবে ভীষণ, তবুও তোমায় ভুল প্রমাণ করার জন্য এত প্রচেষ্টা আমার। তুমি বলো, তোমার জন্মলগ্ন অশুভ এক অমানিসায়। তোমার জীবনের সবচেয়ে কষ্টদায়ক খারাপ দিনটাও আজকেই। কিন্তু আমি আজ তোমার বদ্ধ ধারণা খণ্ডন করলাম মাফিয়া বস। তোমার এই বিশেষ দিনকে সুখের স্মৃতিতে মুড়িয়ে দিলাম।
জন্মদিন কখনো কারোর জীবনে খারাপ স্মৃতি বয়ে আনে না। এই দিন, এই দিনই, এই দিন, এই সময়, এই লগ্ন, সবকিছু শুভ শুভ শুভ। চিরকুটটাকে দুমড়ে মুচড়ে ছুঁড়ে ফেলে দিয়ে ঘর কাঁপিয়ে চিৎকার দিয়ে উঠল এরিস। চারিদিকে বজ্রের মতো প্রতিধ্বনি হতে লাগলো তার কর্কশ হুঙ্কার। মিথ্যে কথা। পরপর একই বাক্যের পুনরাবৃত্তি করে হাঁটু ভেঙে বসে পড়া ইমরাতের ন্যায় মেঝেতে বসে পড়ল এরিস। রক্তাক্ত মেয়েটার শিওরে ঝুঁকে ফ্যাসফ্যাস করে ব্যথা ক্লিষ্ট কণ্ঠে আওড়ালো, মিথ্যে কথা। আমার কোনো জন্মদিন নেই, আমার কখনো জন্মই হয়নি। আমি তো স্রেফ অ্যাক্সিডেন্ট, একটা মাফিয়া বসের পাপের ফসল। ভাগ্যের পরিহাসে পৃথিবীতে চলে এসেছি। আজকে সেই দিন যেদিন আমি চোখের সামনে দুটো নারীর সম্ভ্রমহানি দেখেছি, তারপর নিজের হাতেই তাদের মৃত্যু লিখেছি। আত্মিক টান বলেছে বহু আগেই, তবুও জন্মসূত্রে ওরা আমার মা আর বোন ছিল। আর আজ তুমি আমার সামনে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছো। তোমার পেটে থাকা আমার অংশ, আমার রক্ত ধুলো মাটিতে গড়াগড়ি খাচ্ছে, সেটাও এই দিনেই। তারপরেও এই দিন কিভাবে শুভ হয়, কিভাবে? মিথ্যে তুমি সাকুরা, ইউ ফাকিং লায়ার। শেষ বাক্যটা চিৎকার দিয়ে বলল এরিস। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ স্পৃশের ন্যায় ঝাঁকুনি দিয়ে উঠল ঈশানীর সমস্ত শরীর। মেয়েটা আদো আদো চোখ খুলতে ওর দিকে ছিটকে এলো এরিস। দু হাতের অঞ্জলিতে মেয়েটার রক্তাক্ত চিবুকখানি তুলে ধরল মুখের সামনে। তুলতুলে আদুরে চেহারাটায় আঘাতের তোড়ে ফুলে ঢোল হয়ে গেছে ফসা বুকে, নখের আঁচড় এখানে সেখানে জমাট বেঁধেছে কালছিটে জখম। পুরো মুখটাতে চোখ বুলাতে গিয়ে অনুশোচনা অজস্রবার পুড়ে ছাই হলো হিরিসের অন্তর। রমণীর পেলব ত্বকে আদরের প্রলেপ বোলাতে গিয়ে চোয়ালের পেশি শক্ত হয়ে গেল তার। তাতে থত পেশে মনে মনে আওড়ালো, আমি ওকে ছাড়বো না। ওকে আমি এতটা যন্ত্রণা দিয়ে মারবো যতটা যন্ত্রণা কেউ কোনোদিনও কল্পনাও করেনি। এই ব্যথা, এই যন্ত্রণা, এই বিভীষিকার হাজার আগুন বেশি ফেরত দেবো আমি ওকে। যেই মরণ খেলার সূচনা করেছে তা আমি নিজের হাতে শেষ করবো। And I promise that. অস্পষ্ট গঙ্গানির মতো আওয়াজে ডেকে উঠল ঈশানী। তৎক্ষণাৎ বিভ্রম থেকে ছিটকে বেরিয়ে এলো এরিস। রুদ্ধশ্বাসে জানতে চাইল, জান ইয়াস কোথায়? মুমূর্ষ ঈশানী প্রতি উত্তর করতে পারে না আর। ব্যথায় জর্জরিত তর্জনী তুলে উপরের দিকে ঘরটাকে ইশারা করে শুধু। এরিস খাড় পাকিয়ে একবার তাকায় সেদিকে। পরপরই প্রেয়সীর রক্তাক্ত শরীরটাকে তুলে নেয় দু হাতে। মেয়েটাকে তাড়াহুড়ো করে কোলে তুলে গলা ছিঁড়ে চিৎকার দিয়ে ডেকে ওঠে সে, তুষার, where are you? Come on, help me. চারিপাশে ছিমছিম নীরবতা। কোথাও তুষার নেই। অদূর থেকে ছুটে আসছে দুটো মাফিয়া গার্ড। তাদের দেখো বজ্র হাতের ন্যায় এদিক ওদিক চোখ ঘুরালো এরিস। তুষারকে দেখতে না পেয়ে আশাহত হয়ে পড়ো দৃষ্টি তার। পরক্ষণে মনে পড়ে গেল ও নিজেই তো তুষারকে দুদিনের ভ্যাকেশনে পাঠিয়েছিল। Shit. অসহায় আর বিরক্তির মিশেলে মুখায়ব কুচকে ফেলল মাফিয়া বস। ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসছে ঈশানী শরীর। সেদিকে লক্ষ্য করে আর এক মুহূর্ত দাঁড়ালো না সে। শীত নিবারণের অযথা প্রচেষ্টায় মেয়েটাকে বুকের সাথে মিশিয়ে নিল শক্ত করে। অতঃপর নিজের অনিয়ন্ত্রিত দোদুলমান শরীরটাকে চেনে তুলে পা বাড়ালো দরজার দিকে। জীবনে প্রথমবার ঈশানীকে বয়ে নিয়ে যেতে এত বেশি কষ্ট হচ্ছে ওর। শরীরটা ক্রমশ অসাড় হয়ে যাচ্ছে, ভেঙে আসছে পা। এক মুহূর্তের জন্য হ্যারিসের মনে হলো সাকুরার ক্ষত বিক্ষত শরীরের চেয়ে পৃথিবীতে ভারী আর কিচ্ছু নেই। কিচ্ছু না, ফেলে যাওয়া রক্তের মিছিল, রঞ্জিত পদচাপ আর মাফিয়া বসের ভগ্ন হৃদয়ের তীব্র হাহাকার যেন তখনও থামেনি। বেদনা ক্লেষ্ট সুর তরঙ্গের মতোই প্রতিধ্বনি হয়ে চলছিল ম্যানসনের প্রতিটি দেয়াল থেকে দেয়ালে। আমার আগুনের ছাই জমে জমে কত পাহাড় হয়ে যায়, আমার ফাগুনের দিন গুনে গুনে আর উধাও হয়ে যায়। এক
ইয়াকুতিয়া রাজ্য। ইয়াকুতিয়া এখন হাড়কাঁপানো শীত। ফ্লোরাদের নির্বিচ্ছিন্ন গ্রাম থেকে প্রায় 18 ক্রোশ দূরে একটা ছোট্ট 2 কামরার রিসর্ট। ফ্লোরাকে নিয়ে সেখানে উঠেছে তুষার। ছোট্ট, শৌখিন অথচ উষ্ণতায় পরিপূর্ণ। এখানে মোবাইল নেটওয়ার্ক নেই, ইন্টারনেট সেটাও মেলানো দুষ্কর, অথচ সময়টা যেন এখানে আটকে আছে, থমকে গিয়েছে পৃথিবী। সকাল পেরিয়ে বিকেল আসে, বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে, তবু ভালোবেসে ক্লান্ত হয় না ওরা। গত 2 দিন ঘরের বাইরে পা রাখেনি দুজন, না তো মুখ দেখেছে কেউ ওদের। 3 বেলা সময় করে বেয়ারা এসে খাবার দিয়ে যায়, ব্যাস এটুকুই। এর বাইরে আর কিছু জানার, বোঝার, দেখার প্রয়োজন পড়ে। বহু বছরের আকাঙ্ক্ষা, আকর্ষণ, অব্যক্ত অভিমান সব যেন প্রাপ্তির আনন্দ হয়ে লুটিয়ে পড়েছে ওদের দ্বারে। বেডরুমের এক পাশে ফায়ার প্লেসে দাও দাও করে আগুন জ্বলছে। কাঠকলার খুটখুট আওয়াজ ভেসে আসছে সেখান থেকে। ঠিক তার অন্য পাশে শ্বেত শুভ্র নরম বিছানায় নিজের একমাত্র প্রিয়তমাকে নিয়ে ভালোবাসার অনিন্দ উল্লাসে মাতোয়ারা তুষার। লতানো কমনীয় দেহের প্রতিটি ভাঁজে নিজের সূক্ষ্ম কর্তৃত্ব ফুলি পরিচিত্রি তার অন্তঃকরণ। ভালোবাসার আবেশে বুঝে আছে 2 নয়ন। রুশরমণীর দুর্বল নিবারণ, শরীরটা ভেঙে চুরে পড়ে আছে তার বুকের উপর। এক হাতে কম্পিউটার টেনে অনাবৃত শরীর দুটো ঢেকে দিল তুষার। অতঃপর বুকের সাথে লেপ্টে থাকা প্রিয়তমার ঘমার্ত ক্লান্ত চেহারা এক পলক দৃষ্টি বুলিয়ে প্রশ্রয়ের কঞ্চে শুধল। Are you tired? সামান্য চোখ তুলল ফ্লোরা। অন্তরঙ্গ মুহূর্তের পর এই লোকের চোখের সাথে কিছুতে চোখ মেলাতে পারে না সে। এতভাবে ভালোবাসার পরও আড়ষ্টতায় জমে থাকে, জাফরানি রঙে ছেয়ে যায় তার ফর্সা মুখ। ফলস্বরূপ তুষার হাঁপা বিভ্রান্ত হয়ে উল্টো প্রশ্ন ছুড়ল মির্জা। আমাকে দেখে কি মনে হয়? প্রচণ্ড টায়ার্ড। ঝটপট উত্তর দিল তুষার, যা শুনে কপাল বেঁকে গেল ফ্লোরার। বিরক্তিতে জ্বলে উঠল তক্ষুনি। দেখছেন টায়ার্ড, তবু প্রশ্ন করছেন, আশ্চর্য। রমণীর রাগ দেখে হেসে ফেলল চন্দ্রমানব। পরপরই ওর কানের কাছে ফ্লোরচি আচ্ছন্ন স্বরে হিসিসাল। আমি আরো 10 ঘন্টা 33 মিনিট এখানে আছি। বুঝতে পারছো তোমার কি হাল হবে? তুষারের দুষ্টুমিতে লাজে আরক্ত হলো রমণী। স্বামীর পানে অসহায় দৃষ্টিপাত করে ঠোঁট উল্টালো আদুরে গলায়। কিছু বলতে যাবে তার আগে পিপ পিপ আওয়াজের অশনি সংকেতে মুখর হয়ে উঠল কক্ষ। অজ্ঞাত ফ্লোরা এইদিক ওইদিক দৃষ্টি বুলিয়ে তুষারের উদ্দেশ্যে বলল, এটা তো আপনার ঘড়ি। ফ্লোরার কথায় সচকিত হয়ে উঠল তুষার। তৎক্ষণাৎ হাত বাড়িয়ে তুলে নিল ঘড়িটা। ইন্টারনেট কানেক্ট হওয়ার সঙ্গে সঙ্গে সিগন্যাল এসেছে, রেড সিগন্যাল। ও মাই গড! ধরফড়িয়ে উঠে বসে তুষার। ফ্লোরা তৎপর হয়ে শুধল, কি হয়েছে? এরিসের হার্টবিট, ব্লাড প্রেশার দুটোই হাই। তুষার এহেন কথায় উদ্বিগ্নতায় ভাটি পড়ল ফ্লোরার। মেয়েটা নিরুত্তাপ স্বরে বলল, হতে পারে এরিসু ইস্যুর সঙ্গে। না। বাক্য সম্পূর্ণ করতে পারল না ফ্লোরা। তার আগে ওকে মাঝপথে থামিয়ে দিয়ে বিছানা ছাড়ল তুষার। তড়িৎ হাতে শার্টের বোতাম লাগাতে লাগাতে রুদ্ধশ্বাসে বলে উঠল, এটা কখনোই স্বাভাবিক সিগন্যাল নয়। কোনটা বিপজ্জনক সংকেত সেটা আমি ভালো করে জানি। ফ্লোরা হৃদয় খামচে উঠল। কে জানে আবার কোন বিপদ আসতে চলেছে তার স্বপ্নের মতো সুন্দর জীবনে। সুখের মুখ দেখতে না দেখতেই কেন হারিয়ে যাচ্ছে সব। টলমলে চোখে তুষারে যাওয়ার পানে তাকিয়ে রইল মেয়েটা, ঠিক যেন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তেমনভাবে রিভলভার বুলেট সব লোড করে গুছিয়ে নিল সে। যাওয়ার আগে শান্ত চোখে অশ্রুসিক্ত ফ্লোরার দিকে চাইল একবার। হাতটুকু দূরত্বই সহ্য করতে পারে না মেয়েটা। সারা জীবন কাটাবে কি করে ওর সঙ্গে? বুক ফুঁড়ে বেরিল দীর্ঘশ্বাস। পরপরই বৃদ্ধা আঙ্গুলির ডগায় প্রিয়তমার কম্পনমান চিবুক তুলে অনুভূতিহীন বাক্য ছুড়ে চন্দ্রমানব। এটা আমার জীবন ফ্লোরা, এইভাবেই বাঁচতে হবে তোমায়, তাই মানিয়ে নাও। কান্না গলা জড়িয়ে আসে ফ্লোরার। ছুঁচ কামড়ে ফুপি উঠে বলে, আবার কবে দেখা হবে আমাদের? এবারে 2 কদম পিছিয়ে আসে তুষার। অনুভূতির মাপ কাটিতে যথাসম্ভব লাগাম চেনেও লাভ হয় না বিশেষ। রুশ রমণীর মায়া আশে পৃষ্ঠে জড়িয়ে ফেলেছে অন্তর। এখান থেকে বের হওয়া অসম্ভব। সহসা গ্রীবা বাকি রমণীর মসৃণ কপালে চুম্বন আঁকে চন্দ্রমানব। আদুরে গলায় অভয় দিয়ে বলে, যত দ্রুত মিশন শেষ হবে
আমি অপেক্ষায় থাকবো। বিপরীতে আবারও ঠোঁটের আগায় অনুভূতির নোঙ্গর ফেল তুষার। কপালে কপাল ঠিকই হিসিসালো। ভালোবাসি। অশ্রু প্লাবনে কণ্ঠ রোধ হয়ে আসে ফ্লোরার, তবুও থেমে থেমে জবাব দেয় সে। আমিও ভালোবাসি, ভীষণ ভালোবাসি। রাস্তাঘাট বরফে আচ্ছন্ন, তাপমাত্রা নেমে এসেছে 40 ডিগ্রি ফরেনহাইটের কাছাকাছি। শহর জুড়ে ক্রিসমাসের আমেজ তখনও যায়নি। এরই মাঝে চলে এসেছে নিউ ইয়ার ইভে। কনকনে বৈরী আবহাওয়ার মাঝেও মানুষের আনন্দ উল্লাসের এইটুকুও কমতি নেই যেন। সন্ধ্যা পেরোতে লাল নীল ফেরি লাইট আর সন্ধ্যাবাতির হলুদাভ রোশনায় ঝলমল করে উঠেছে গোটা মস্কো শহর। মস্কো থেকে কয়েক ক্রোশ দূরে স্প্যারো হিলস নামক পাহাড়ের চূড়ায় নতুন বছর উপলক্ষে কয়েক ঘন্টা ব্যাপী ফায়ার ওয়াকের আয়োজন করা হয়েছে। বছরের সবচেয়ে বড় আর জমকালো ফায়ার ওয়ার্কস আজ দিনের আলো নিভে যেতেই লোকজন দলে দলে গাড়ি নিয়ে ছুটেছে সেদিকে। এদিকে আন্ডারওয়ার্ল্ড মাফিয়াদের ক্যাসিনো ক্লাবগুলো উৎসবে লোকারণ্য। জমকালো সাজসজ্জা আর সুন্দরী স্লাটদের উপস্থিতিতে মৌমাছির মতো ছুটে আসছে দেশ বিদেশের নামি দামি স্মাগলাররা। আউটডোরের বিশাল হলরুমে করা হয়েছে পার্টির আয়োজন। সেখানে উচ্চ স্বরে গান বাজছে, বাজনা, হই হুল্লোড়, মদ, জুয়া আর নগ্ন মেয়েদের সমাহার। অর্ধনগ্ন স্লাটগুলো আবেদনময় ভঙ্গিতে পোল ডান্স প্রদর্শন করছে। তাদেরকে একযোগে হৈরৈ করে বাহবা দিচ্ছে সকলে। পার্টিতে উপস্থিত মাফিয়া সদস্যরা মুখ হা করে উপভোগ করছে সেই বিকৃত মনোরঞ্জন। কেউ বা মদ দিয়ে আত্মতৃপ্তিতে বিভোর, কেউ বা আবার ডুবে আছে জুয়ার আসরে। এমনই উৎসব মুখর মাহেন্দ্রক্ষণে সকল সুন্দরীদের আকর্ষণ কেড়ে নিল এক আগন্তুক। ব্ল্যাক ভেলভেট ট্রান্সকোট পরিহিত সুঠামদেহী লোকটা নাক অব্দি হুডি টেনে নামানো, সহসা মুখ স্পষ্ট নয়, ব্লেডের মতন তীক্ষ্ণ পুরুষালী চোয়ালে গাম্ভীর্যের ছাপ সুস্পষ্ট। আশপাশ থেকে দু একজন লক্ষ্য করলো লোকটার প্রখর অন্তর্ভেদী দৃষ্টি ভেতরের হলরুমে আবদ্ধ গভীর পদাচারণায়। সেদিকে এগিয়ে গেলে হাওয়ায় ভেসে লোকটার পথ রোধ করে দাঁড়ালো দুজন সুন্দরী রমণী। মেয়েগুলো যেমন রূপবতী তেমনই কৌশলী, আবেদনময়ী ভঙ্গিতে হেলে দুলে গায়ের পরে খদ্দের জোগাড়ের সূক্ষ্ম প্রতিক্রিয়া ভীষণ পারদর্শী তারা। মেয়ে দুটোর মধ্যে একজনের দাপট খুবই বেশি, তৃপ্ত চাহনি অহং ঝরে ঝরে পড়ছে তার। কথার ভঙ্গিমা দেখে মনে হচ্ছে ও এখানকার প্রস্টিটিউটদের মধ্যে বেশ প্রতাপশালী আর অভিজ্ঞ। ওদিকে মেয়ে দুটোর অক্লান্ত তৎপরতায় ঠোঁট বাঁকালো আগন্তুক। এইদিক ওদিক সূক্ষ্ম দৃষ্টিপাত করে দাপুটে চেহারার মেয়েটিকে আঙুলের ইশারায় কাছে টেনে আনলো সে। মেয়েটা গদগদ হয়ে হেসে এগিয়ে আসতেই কানের কাছে মুখ বাড়িয়ে কিছু একটা জানতে চাইল সে। সুদর্শন পুরুষটিকে একান্তে কাছে পেতে মুখিয়া হয়ে আছে রমণী। হাতের পৃষ্ঠে ফুলে ওঠা ওই পুরুষালী শিরা উপশিরাগুলো টানছে ওকে ভীষণ। ইস্পাত কঠিন সুজল বক্ষ দেশে আর তার মাঝের তীক্ষ্ণ গভীর ক্ষতটা যেন অনিশ্চিত এক চৌম্বকীয় আকর্ষণ ক্রমশ উন্মাদ করে দিচ্ছে রমণীকে। সেই সাথে ঢাল হয়ে মিশেছে পুরুষালী ক্লোনের এক অকৃত্রিম ম্যাস্কি সুবাস। রমণীর আর বুঝতে বাকি থাকে না এ নিশ্চয়ই কোনো আলফা মেল, নিজের উদ্দেশ্য হাসিলের জন্য এখানে আগমন তার। সহসাই কপটাতে গা ভাসালো রমণী। প্রলোভনময়ী এক গা জ্বালানো হাসি ফেরত দিয়ে বলল, যদি বলি আমি কি পারবো? যা চাইবে তাই। ঝড়ের বেগে ভেসে এলো প্রত্যুত্তর। মেয়েটা বৃদ্ধা আঙ্গুলি নখ কামড়ে ধরে হেলে দুলে পুনরায় পরখ করলো লোকটাকে। পাথরের মূর্তির ন্যায় স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকা আলফাকে বেশ মনে ধরেছে তার। যেমন পয়সা তেমন সুদর্শন। নিষিদ্ধ এক চাহিদা ক্রমশ গ্রাস করছে মন মস্তিষ্ক। সাক্ষাতের কয়েক মুহূর্ত যেতে না যেতে আগন্তুকের প্রতিটি আচরণে প্রভাবিত হয়ে উঠেছে অস্তিত্ব তার। সহসা কয়েক সেকেন্ডের মাথায় ব্যক্ত করলো সিও চাহিদা। যদি বলি তোমাকে চাই, টাকা পয়সা কিছু না, সেফ তোমায়। চাইতেই পারো, অ্যাজ ইউ উইশ। উচ্চ করে ধীরে ধীরে বেঁকে গেল আগন্তুকের। দেন গিভ মি
ইউ অর এগিয়ে এসে লোকটার গলায় ঝুলে পড়ল রমণী। সে গ্রীবা নোয়ালো মেয়েটার কানের কাছে, মুখ নিয়ে শিশি আওড়ালো। রাইট সেন্সে আমাকে সহ্য করার সাধ্য তোমার নেই। তো মি এলিয়েন, আপনাকে সাহায্য করার জন্য কি করতে হবে আমায়? মেয়েটা কৌশলে তার ট্রান্সকোট ভেদ করে বুকের উপর হাত রাখতে চাইলে বগ্র থাবায় সেই হাত রুখে দিল আগন্তুক। হঠাৎ বিঘ্নতায় প্রশ্ন চোখে তাকালো রমণী। বিপরীতে ধ্বনি হলো তার গম্ভীর হাস্কি স্বর। আলফা অলওয়েজ ফার্স্ট। মেকআপের প্রলোভে ঢাকা রমণীর লুলুপু চেহারা ফ্যাকাশে বর্ণ ধারণ করল নিভিসে। হতাশা আর বিরক্তি মিশলে তপ্ত শ্বাস ফেলে প্রত্যুত্তর করল সে। ডেলিয়ান আছে, কিন্তু এই মুহূর্তে সে কোনো রকম বাক্য লাভ করবে বলে মনে হয় না। একটু বাদে ফ্লাইট, আজ রাতের মধ্যে রাশিয়া ছাড়বে সে। আছে যে সেটা আমিও জানি, কোথায় আছে তাই বলো। দাঁতের দাঁত পেছে ধমকের সুরে বাক্য ছড়ল আগন্তুক। প্রত্যুত্তরে মেচা আঙুল উঁচিয়ে সিলিংয়ের দিকে ইশারা করলো, নিস্তেজ গলায় বলল, রুফটপের একটা হেডিং রুমে আছে, আপাতত ওইখানে রেস্ট নিচ্ছে ডেলিয়ান। সন্ধ্যা পেরোলে হেলিকপ্টার করে ব্যাকে সি পৌঁছাবে সে। সেখান থেকে কুরসাপে করে সমুদ্রপথে একেবারে সীমান্তের বাইরে। তবে এই মুহূর্তে ওর ঘরে সিসিটিভি আছে, অনুমতি ব্যতীত প্রবেশ করা একদম নিষেধ। বিনিময়ে প্রলুব্ধ স্বরে হাসলো লোকটা। নৈশব্দিক সেই ক্রু হাসির বুকের ভেতরটা ছলকে উঠল রমণীর। কোনরূপ বাক্য ব্যয় না করে লোকটা হন হন করে স্থান ত্যাগ করে পিছু ডেকে উঠে সে। আমার পাওনাটা? থমকে গেল আগন্তুক। অসহনীয় হই হুল্লোড় আর লাউড মিউজিকের মাঝেই এক ফালি নিয়ন আলোক শিখার আঁচড়ে পড়ল তার আংশিক আবৃত মুখের উপর, যার জের ধরে এক অশুভ অভিলাষের মুখোমুখি হলো রমণী। ঠিক তখনই চোখ নাড়িয়ে বিড়বিড়ালো লোকটা। পাওনা তোমার পেছনে অপেক্ষা করছে, জাস্ট এনজয় হাউএভার ইউ ওয়ান্ট। তার কথা মতো পেছনে ঘাড় বাঁকালো রমণী। তৎক্ষণাৎ একটা ধবধবে শ্বেতকায় বিশাল দেহের নেকড়ে ছুটে এসে ঝাঁপিয়ে পড়লো তার উপর। কোনরূপ সময় ব্যয় না করে হিংস্র জানোয়ারটার চোখের পলকেই নিজের ভয়ঙ্কর সদন্ত আর ধারালো নখের থাবায় মানুষটাকে, মনুষ্যের শরীরটাকে ছিন্ন ভিন্ন করে আশ্রে ফেল মেঝেতে। নেকড়েটার ঘো ঘো আওয়াজের তীব্রতা হঠাৎই থেমে গিয়েছে। হট্টগোল শ্বেত পাথরের মেঝেটা ইতিমধ্যে রক্তে প্লাবিত। ধারে কাছে দু একজনের মুখেও বোধহয় ছিটকে পড়েছে সেই উষ্ণ লালচে তরল। ধীরে ধীরে পার্টিতে উপস্থিত প্রত্যেকটা মানুষ হতবিহ্বল হয়ে ঘুরে তাকালো সেদিকে। পাল্টে গেল তাদের অভিব্যক্তি। পরপরই চোখের সামনে ঘটে যাওয়া এক অপ্রত্যাশিত দৃশ্যে মুখ থেকে রক্ত সরে গেল সব। একটা জলজ্যান্ত মানুষকে মূর্তি টুকরো টুকরো করে মাংসের পিণ্ডের মতো ভক্ষণ করার সেই নির্মম দৃশ্য দেখা মাত্র ভয় আত্মা কেঁপে উঠল তাদের। সীমা ছাড়ালো আতঙ্ক, যে যেভাবে পারলো প্রাণপণে ছুট লাগালো দিক দিগাদিক। রূপচাপে সুদক্ষ সিকিউরিটি সারিবদ্ধ অবস্থান, সকলে কঠোর নিরীক্ষণে পাহারা দিচ্ছে শয়তান চাকে। সেই এক চাক সিকিউরিটিকে পরাস্ত করার জন্য ট্রান্সকোট পরিহিত আগন্তুক পেছনে ফুরে বেরিয়ে এলো অগণিত সশস্ত্র গার্ড। যেমন কেনাইটদের অতর্কিত আক্রমণের কাছে ধরাশায়ী হতে বাধ্য হলো ড্রাগন হান্টার গ্রুপের নির্ভীক গার্ডেরা। ড্যানিয়েল সিকিউরিটির টিম দুর্বল হতেই সুযোগ লুফে নিল বিপরীত পক্ষ। খুব বেশি জটিলতা ছাড়ে পাইথন প্যারাডাইসের স্নাইপারগুলো হুড়মুড় করে ঢুকে পড়ল হিজেন্ট কক্ষের অভ্যন্তরে। অতঃপর নিঃশব্দ এক আতঙ্ক খেলে গেল সমগ্র কক্ষ জোড়ায়। মুখের উপর এতগুলো বন্দুকের নল দেখা সত্ত্বেও উদ্ভ্রান্তের মতো খ্যাঁকা করে হেসে উঠল ড্যানিয়েল। মুখ বাঁকিয়ে একটা প্রশ্ন করল শুধু, কে পাঠিয়েছে? উত্তর দেওয়ার প্রয়োজন পড়ল না কারোরই। তার আগেই অশুভ প্রলয়ের মতো হাওয়ায় ভেসে ভেতরে পা রাখলো আগন্তুক। সামনে এগুতেই তার পা ঘেঁষে দাঁড়ালো বিশাল দেহে এক শ্বেতকায় নেকড়ে। নেকড়েটার লকলকে জিভ বেয়ে চুয়ে চুয়ে রক্ত ঝরছে। খানিক আগেই যে সে তাজা মাংস দিয়ে ভুঁড়ি বোঝ করে এসেছে তা আর বোঝার অপেক্ষা রাখে না। ড্যানিয়েল তখনও নিজের বেরিয়ে যাওয়া প্রস্তুতি অব্যাহত রেখেছিল, কিন্তু যখন সেই মানব নিজের মাথা থেকে হুডি তুলে সরালো, সঙ্গে সঙ্গেই হাত থেকে বন্দুক ফসকে গেল তার।
ভূত দেখার মতো চমকে উঠে পিছিয়ে গেল কয়েক পা। নিয়ন্ত্রণহীন পদচাপে পেছতে পেছতে বিড়বিড় করে আওড়ালো। রিস্কা, বুটের আওয়াজ প্রগাঢ় হলো এরিস শক্ত পায়ে। সামনে এগিয়ে এলো ড্যানিয়েল। চট করে নিজের আসনে বসে পড়ল। ভেতরে অদ্ভুতের আশঙ্কা দমিয়ে অভিব্যক্তিতে ছদ্ম গাম্ভীর্য টানল সে। উরুর উপর পা ফেলে খেয়ালি স্বরে ছুড়ে দিল বাক্যধ্বনি। অ্যারিস ইউবানের দুর্বলতা দেখার ইচ্ছে আমার বহু বছরের। তোমাকে এভাবে বিধ্বস্ত দেখে এই মুহূর্তে বেশ আনন্দ পাচ্ছি। অতি শীঘ্রই তোকে আনন্দের জোয়ারে ভাসাবো আমি, ড্যানিয়েল। চোয়ালের পেশি শক্ত হয়ে গেল এরিসের। ধূসর নেত্রে আগুন ঝরা উত্তাপ। মাফিয়া বসের অশনি হুঙ্কারে খুব একটা ভাবান্ত দেখা গেল না ড্যানিয়েলের মাঝে। সে নিরুত্তাপ স্বরে জবাব দিল, বাই এনি চান্স তুমি কি আমাকে সন্দেহ করছো? আমি এখন অত বোকা নই রিস্কা। মৃত্যু নিশ্চিত জেনেও সিংহের গুহায় ঢুকে পড়বো, তাও আবার স্বয়ং সিংহীকে বধ করার উদ্দেশ্যে। আই এম নট দ্য ক্রেজি ডিউড। কথাটা বলে ফ্রুকুটি করলো সে। কিছু একটা ভেবে ফের কপট হাসির ঢেউ খেলে গেল তার ঠোঁটের আগায়। ভারী মজা পেয়েছে এমন একটা ভাব করে বলল, শেষমেশ ব্লাডি বিস্ট কি না কোনো মেয়ের কাছে হেরে গেল। আফসোস, তোমার প্রিন্সেসকে দেখার আকাশ সমান ইচ্ছে আমার রিস্কা। মেয়েটা নিশ্চয়ই কোনো ধার্য জানে, নয়তো তোমার মতো একটা হার্টলেসকে এতটা কাবু করে ফেলা অসম্ভব। বলো আই ট্রাইড। তা বাঁচবে তো তোমার সেই অপসরী নীল নয়না? কথা শেষ হতে না হতেই ছো মেরে ওর কলারটা চেপে ধরল এরিস। অতর্কিতে ঝুঁকে হাঁটু দাবালো ওর বুকের উপর, ঠিক হৃৎপিণ্ড বরাবর। সেখানটা তীব্র চাপ প্রয়োগ করে ক্রুদ্ধ স্বরে বলে উঠল, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ ড্যানিয়েল হ্যারিসন। তোর মুখে আমি আমার স্ত্রী সম্বন্ধে আর একটা বাক্য শুনতে চাই না। শি ইজ মাইন, অল মাইন। ভালোবাসা হারানোর যন্ত্রণায় এভাবে কাতরাচ্ছ মাফিয়া বস? ভুলে গেলে সেদিনের কথা, যেদিন আমার ভালোবাসাকে নিয়ে উপহাস করেছিলে, বুলেটের আঘাতে আমার বেবি গার্লটাকে ঝাঁঝরা করে দিয়েছিলে। ওর সেই দিশেহারা চিৎকার এখনো আমার কানে বাজে। কষ্ট হয় ভীষণ, এই যে এখানে। কথাটা বলতে বলতে তর্জনী দিয়ে বুকের বা পাশটাকে পয়েন্ট করলো ড্যানিয়েল। পরক্ষণই তীব্র ক্ষোভ নিয়ে আওড়ালো, এবার তোমার পালা এসেছে, আমি তো মজা দেখাবই। কি চাই বল? তোমার রাজত্ব, তোমার রানী, তোমার সব কিছু। এরিসের কবজাবন্দি থাকা সত্ত্বেও কদর্য গলায় খেকে উঠল ড্যানিয়েল। উদ্ভ্রান্ত এরিসের মস্তিষ্কটা প্রতিশোধের স্পৃহায় দাউ দাউ করে জ্বলে উঠল এবার। ক্রোধের তোড়ে শরীরের প্রতিটি রক্তকণিকা ফুটতে লাগলো চকবগে। আর সময় নষ্ট করলো না সে। পরপর কয়েক দফা মুষ্ঠাঘাতে রক্তাক্ত করে ফেলল শয়তানটার নাসারন্ধ। মারতে মারতে ওকে দুর্বল বানিয়ে ফেলে উঠে দাঁড়ালো এরিস। রিভলভারটা লোচ করে কপাল বরাবর তাক করে বরফের মতো শীতল আওয়াজে জিজ্ঞেস করল, সাইকোটাকে? এরিসের প্রশ্নের মাঝেই এক দফা রক্ত বমি করে ফেলল ড্যানিয়েল। বাম হাতের পৃষ্ঠে মুখটা মুছে চোখ তুলো ধীরে ধীরে। অতঃপর হাসতে হাসতে জবাব দিল, আমাকে জিজ্ঞেস করে কোনো লাভ হবে না আইরিশ ইউহান, কারণ ও তোমার ধরা ছোঁয়ার বাহিরে। লোকে ওকে সুইট ডেমন বলে। সুইট ডেমন মানে বোঝো নিশ্চয়ই। কথাটা শেষ হতেই জোরালো এক পদাঘাত আছড়ে পড়ল ড্যানিয়েলের বুকের উপর। সঙ্গে সঙ্গে মেঝে মুখ থুবড়ে পড়ল সে। পরপর আরও কয়েকটা। শেষমেশ মাফিয়া বসের শক্ত বুটটা স্থির হলো তার পিঠের অগ্রভাগে, যার দরুন পাতলা ত্বকের আবরণ ছিঁড়ে খুঁড়ে কলিজা অবধি পৌঁছে গেল তার শক্তি। তার শ্বাসরুদ্ধ হয়ে আসছে ড্যানিয়েলের। রক্ত জমেছে চোখের কোলে। সেসব সুক্ষেপ করল না এরিস। শরীরের সমস্ত শক্তি দিয়ে ওর পিঠের উপর ছেড়ে একটু ঝুঁকে হাঁটুতে কোনোই ঠেকালো সে। এরপর ধীরে ধীরে বলল, অ্যারিশ ইউভান দিগ্ভ্রান্ত হয়ে তোর কাছে সাহায্য চাইতে আসবে, এটাই ভেবেছিলি তাই না? অজ্ঞাত সাইকোর পরিচয় জানার জন্য তোকে মাথায় তুলে নাচাবো, সেটাই আশা করেছিলি? তুই বোধহয় ভুলে গিয়েছিস, আই এম দ্য মাফিয়া বস, লিডার অফ পাইথন প্যারাডাইস। যদি মরিও নিজের জিত নিশ্চিত করে তবেই মরবো, তার আগে নয়।
কথাটা শেষ করেই জেনিয়েলের একটা হাত আচানকি মুড়ে ধরল সে। শরীরের ভেতর থেকে ভেসে আসা হাড় ভাঙার মট মট আওয়াজে শরীর শিউরে উঠল উপস্থিত সকলে। সেই সাথে কানে বাজলো ড্যানিয়েলের ঘর কাঁপানো প্রকাণ্ড আর্তনা। চিৎকারের উপর আরেক দফা আঘাত হানল এরিস। পেছনে ঘাড় বাঁকিয়ে চোখের ইশারায় ডেকে উঠল বোজোকে। ছুছু কামিয়া। নাদুস নুদুস শরীরটাকে হেলিয়ে দুলিয়ে এগিয়ে এলো বোজো। সঙ্গে সঙ্গে ড্যানিয়েলের উদ্দেশ্য বাক্য ছুড়ল মাফিয়া বস। দ্রুত বল, ওর ব্যবহারকৃত কোন কোন বস্তু আছে এই ঘরে? কথা বলার অবস্থাতে নেই ড্যানিয়েল। রুহু তার কণ্ঠটায় আটকে আছে। সেই অবস্থাতেই ওর গ্রীবাদেশ খামছে ধরল, গজে উঠল এরিস। কাম অন, টেল মি ফাস্ট। ড্যানিয়েলের প্রশস্ত শরীরটা কেঁপে উঠে যন্ত্রণা আরেক দফা কেসে উঠল। ধরফর করতে করতে সে আঙুলের ইশারায় দেখিয়ে দিল কিছু একটা। সেই ইশারা অনুসরণ করে এরিস তাকাতে দেখলো কফি টেবিলের উপর একটা আধ খাওয়া ওয়াইনের গ্লাস। তার মানে বাস্টারটা এতক্ষণ এখানেই ছিল। স্বাগতিতে কথাটা বলে প্রবল আক্রোশে ড্যানিয়েলের চুলের মুষ্টি খামচে ধরে শটান ওর ঘাড়টাকে ঘুরিয়ে ফেলল এরিস। রক্তে ভেজা মুখটাকে পরক করে যাতে দাঁত পিষে বলল, কিছু একটা তো কারসাজি করছিস তোরা, বাট ইউ নো হোয়াট, এই প্ল্যান কোনোদিনও সাকসেসফুল হবে না। ব্যথা ক্লিষ্ট উষ্ঠ যুগল অচিরে প্রসারিত হয় ড্যানিয়েলের। অস্পষ্ট ব্যথাতুর আওয়াজে গো গো করে বলে, ও তোমার এক কাটি উপরে ভাবিয়ে বস, শুধু দেখতে থাকো। ডোন্ট ওয়ারি, আই মাস্ট সি ইট। বিপরীতে মাফিয়া বসের কণ্ঠ ভেদিয়ে উগড়ে আসে হিমশীতল বাক্যধ্বনি। আর তারপর অতর্কিত গুলির বর্ষণ। চোখের পলকে মস্তিষ্কটা ঝাঁঝরায় হয়েছে ড্যানিয়েলের। ড্রাগন হান্টার গ্রুপের গডফাদার দ্য গ্রেট ড্যানিয়েল হ্যারিসন কুলুষিত অস্তিত্বের ইতি ঘটে সেখানে। নিভে যায় তার আয়ুকাল, অথচ কক্ষের প্রতিটি দেয়াল যেন তার হাহাকারের সঙ্গী। আঠার মতো লেপ্তে থাকা ছিন্ন ভিন্ন গলিত মস্তিষ্ক, ছিটকে পড়া রক্ত আর নিথর দেহ, সর্বশেষ সবকিছু শেষ। যেন নীরব সাক্ষী হলো তার অন্তিম পরিণতি। ড্যানিয়েলের অধ্যায় শেষ হলো। এরিস এগিয়ে গিয়ে ওয়াইনের গ্লাসটা স্পর্শ করলো, তারপর হাতের ইশারায় বোজোকে কাছে ডেকে নিরুত্তাপ স্বরে আদেশ করল। স্মেল ইট বোজো। বোজো উল্চে পালচে ঘ্রাণ শুকলো গ্লাসটা, তারপর দৃষ্টি তুললো অবলার মতো চাইলো মালিকের পানে। চোখে তার অজানা বিস্ময়। এরিস বুঝলো সেই চাহনি যার দরুন ওর লোমস শরীরে আঙ্গুল বুলাতে বুলাতে পিড়পিড় করে আওড়ালো। ইউ নো হোয়াট, আলফা অলওয়েজ স্ট্যান্ড বাই হিজ ওয়েমেন, বাট আমি ততক্ষণ সাকুরার সামনে যাব না যতক্ষণ না এই বর্বরতার প্রতিশোধ নিতে পারছি। ওর প্রতিটি আর্তনাদের মূল্য চোকাবো আমি ঠিক এইভাবে। বাক্যটুকু শেষ হতেই নৈশব্দিক চোখের চাহনিতে ড্যানিয়েলের বিধ্বস্ত শরীরটাকে ইশারা করলো এরিস। হামানিসার অধরে ডুবে আছে ধরণী। পথঘাট বরফে আবৃত, নিস্তব্ধ নীরবতার মাঝে অদূর থেকে ভেসে আসা নিশাচরের ভয়াল গর্জনে ক্রমশ শিউরে উঠছে প্রকৃতি। গাছ ছমছমে আবহাওয়া আর রাতজাগা পাখির কদর্য কলতান জানান দিয়ে যায় অশুভ কোনো প্রলয়ের। এই নিকট নিশীথে শহরের চাকচিক্য পেরিয়ে দানবীয় নেকড়েটার তীক্ষ্ণ নখর পদযুগল এসে থমকেছে জঙ্গলের শেষ প্রান্তে। যেন এক ধূর্ত প্রিন্সের বসবাস ছিল। আন্ডারগ্রাউন্ডের সবচেয়ে পরিচিত মুখ। নিজেকে সে প্রিন্স ভাবলেও মূলত তার পরিচয় ছিল ড্রাগ ডিলার হিসেবে। দ্য গ্রেট টমেটো প্রিন্স অ্যালেক্স আন্দ্রিও। অ্যালেক্স মারা গিয়েছে আজ 1.5 বছর প্রায়। তারপর থেকেই এই স্থান পরিত্যক্ত। অ্যালেক্সের কোনো উত্তরসূরি না থাকায় ড্রাগ সাপ্লাইও পুরোপুরি বন্ধ। চোখের সামনে দানবের মতো দাঁড়িয়ে থাকা পরিত্যক্ত টমেটো ফ্যাক্টরির দিকে তাকে তপ্ত শ্বাস ফেল এরিস। পেছনে তার হাজার হাজার সশস্ত্র মাফিয়া গার্ড, প্রত্যেকেই বন্দুক তাক করে আছে সেই দিকে। কবরের মতন অন্ধকারাচ্ছন্ন ভবনটিকে দেখা মাত্রই যে কারো হৃদয় ছলকে উঠবে। এখানে মানুষ থাকা অসম্ভব, কিন্তু বোজোকে তো অবিশ্বাস করার অপশন নেই, কারণ সে বিশ্বস্ত। সহসা ঘাড় বাঁকিয়ে বোজোর দিকে দৃষ্টিপাত করলো এরিস। ঠান্ডায় গলা আওড়ালো। আর ইউ শিওর? বোজো কি বুঝলো কে জানে। প্রত্যুত্তরে গলা উঠে আকাশের দিকে চেয়ে ভয়াল স্বরে হাউলিং করে উঠল সে। সেদিকে চেয়ে দৃষ্টি জ্বলে উঠল মাফিয়া বসের।
তৎক্ষণাৎ দু হাতের সাহায্যে গার্ডদের ইশারা করে ছুড়ল কঠোর আদেশ। ফায়ার! বন্দুকধারী স্নাইপারগুলো নিজস্ব অবস্থান নিয়ে ট্রিগার টান টান টানার শব্দে সঙ্গে সঙ্গে পরিত্যক্ত ভবন থেকে এক ঝাঁক কালো কুচকুচে বাদর উড়ে এসে আক্রমণ করলো তাদের উপর। পরপর ভবনের আনাচে কানাচে থেকে বেরিয়ে এলো অজস্র ধনুকারী আদিবাসী দল। তারা জিহ্বা নাড়িয়ে উলুধ্বনির মতো অদ্ভুত শব্দ করে জাগিয়ে তুলল সকলকে। পরপরই শুরু হলো দুপক্ষের অতর্কিত সংঘর্ষ আর ধাওয়া পাল্টা ধাওয়া। সবকিছু মাঝেই ঝড়ের বেগে ভেতরে চলে গেল এরিস। বোঝো ও অনুসরণ করলো তার মনিবকে। ফ্যাক্টরির ভেতরে শ্মশানের নীরবতা, কোথাও আলোক শিখা নেই, নেই কোনো পথের দিশা। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ভারী কি যন্ত্রের বহর। ধুলো ময়লায় আর ড্রাগের ঝাঁঝালো গন্ধে দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। তিমিরে ঢাকা স্যাঁতস্যাঁতে কক্ষচাকে সুচারু চোখে পরখ করতে লাগলো এরিস পথ দর্শনের উদ্দেশ্যে হাতে থাকা লাইটারটা জ্বালাতেই যাবে, তখনই হঠাৎ উদ্ভ্রান্তের মতো ভো ভো করে উল্টো দিকে দৌড় দিল বজা। সন্দেহ প্রগাঢ় হলো এরিসে। সহসা জলদি পায়ে অনুসরণ করতে লাগলো জন্তুটাকে। তাড়াহুড়ো অন্ধকারে মাঝে ছুটতে গিয়ে বেশ কয়েকবার হোঁচট ও খেলো সে। মাকড়সার ধূসর জালে জড়িয়ে গেল শরীর। সবকিছু ছাপিয়ে এরিস যখন বোজোর পাশে এসে দাঁড়ালো তখন লক্ষ্য করলো এটা একটা বেসমেন্ট। এমন ধ্বংসস্তূপের নিচে এতটা গভীরে যে বিশাল এক বেসমেন্ট থাকতে পারে সেটা ঘুণাক্ষরও কল্পনা করেনি এরিস। তবে ওর ষষ্ঠ ইন্দ্রিয় বলছে শিকার এখানেই আছে। ঘরের এক কোণে কারাগারের মতো চিমচিমিয়ে জ্বলছে লম্বাটে কাঠের মশাল। চারিদিকে ঘুরে ফিরে সেই নিঃস্ব আলোক শিখাচুকু চোখে পড়তেই কৌতূহলী চেহারার বদলে পাথর কঠিন অভিব্যক্তি ধারণ করলো মাফিয়া বস। মশালের নিচে ছোট্ট একটা এক্সিকিউট ডেস্ক, যার চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য ইলেকট্রনিক বর্তনী, মনিটর, ল্যাপটপ, ওয়াকিটকি সহ আরও কিছু অত্যাধুনিক ইলেকট্রনিক্স ডিভাইস। তার মাঝেই রিভলিং চেয়ারের উপর পা তুলে বসে একাই দাবা খেলছে কেউ একজন। নিজেই একবার সাদা গুটি চালছে তো আবার হাত ঘুরিয়ে কালো গুটি। মাথায় তার বিশাল কালো হ্যাজ পেছনের দিকে ঘুরে থাকার কারণে মুখ স্পষ্ট নয় অস্পষ্ট। রাজার গুটিতে যখন চেক পড়ল ঠিক সেই সময় কোথা থেকে যেন একটা ধাতব বুলেট ছুটে এসে সবগুলো গুচি উড়িয়ে দিল দাবার কোট। লোকটা বিস্ময়ে স্তম্ভিত হলো। সঙ্গে সঙ্গে পেছন থেকে ভেসে এলো রুক্ষ রাজভারী কণ্ঠস্বর। চেকমেট। অতঃপর নিঃশব্দ কোনরূপ বাক্য ব্যয় না করে একদম হুট করেই চেয়ার ঘুরিয়ে পেছনে ফিরল লোকটা। জ্বলন্ত মশালের রক্তিম আলোয় একটা অপ্রত্যাশিত মুখ আচমকায় ভেসে উঠল এরিসের চোখের সামনে, যা দেখে কুঁচকে থাকা নিষ্প্রাণ চোখ দুটো নিমিষেই কপালে উঠে গেল তার। বিস্ময়ে বিবর্জিত হয়ে কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গেল মাফিয়া বস। পর মুহূর্তে রুক্ষ ঠোঁটের ফাঁক গলে বজ্রহাতের ন্যায় ছিটকে বেরিয়ে এলো একটা অকল্পিত নাম। জিসান। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো জিসান। কোনো রূপগতি জড়তা ছাড়াই মাথার হ্যাটটা খুলে এগিয়ে এলো কয়েক পা। বিগলিত হেসে অতি সাবলীল গলায় সম্মোহন করলো তাকে। ওয়েলকাম মাফিয়া বস। চিরচারিত বালক সুলভ অভিব্যক্তি, চেহারার কোথাও কোনো কপটতার লেশ মাত্র নেই, অথচ কালকের সেই কদর্য হাসির ঝঙ্কার স্পর্শ মনে আছে এরিসের। সহসায় অনিশ্চিত ভাবনা ভ্রু কুঞ্চিত হয়ে গেল তার। কপালে জড়ো হলো দুশ্চিন্তার বলি দেখা। এই ছেলেটাকে কি করে সাইকোপ্যাথ হতে পারে? অসম্ভব। কথাটা ভাবতে মশালের আড়াল থেকে আধার কেচে বেরিয়ে এলো হুবহু জিসানের মতো দেখতে আরও একজন। চমকে উঠল এরিস। এছাড়া জীবন্ত ধাঁধা। নিজের দু চোখ দুটোকেও বিশ্বাস করতে একটু কষ্টই হয়ে গেল মাফিয়া বসের। তবে অভিব্যক্তি তার পাথরের মতোই কঠিন। এবারে জিসান কিছু বলে ওঠার আগেই কণ্ঠে আগুনের উষ্মা নিয়ে বাক্য ছুড়ল সে। যাক, পালাই পালাই নাটকের রীতি ঘটলো তাহলে। তুমি আমাকে ভীতু প্রমাণ করতে চাইছো? কপাল বেঁকে গেল জিসানের। পাশে জিসান তখনও স্থির মূর্তির ন্যায় দাঁড়িয়ে, যেন অবলা এক প্রাণী। মনিবের হুকুম ব্যতীত এক পাও চলতে জানে না সে। এরিস ওটাকে দেখিয়ে বলল, তা নয়তো কি, আমার ভয়ে নিজের মতো দেখতে জেরক্স কপি সাজিয়ে রেখেছ।
তাও আবার এই ভাঙাচোরা বেসমেন্টে। কথার এ পর্যায়ে ঘর কাঁপিয়ে অট্টহাসিতে ফেটে পড়ল জিসান, যেন খুব মজা পেয়েছে তেমন করেই জবাব দিল। এটাকে মাস্টার প্ল্যান বলে। যা করার ক্ষমতা তোদের মতো মাফিয়া বসের নেই। আমার গুলিতে পা খুইয়ে বসে আছো, তারপরেও কনফিউশন। পা নষ্ট করছে তুমি আমার, মস্তিষ্ক নয়। তার বিনিময়ে তোমার স্ত্রী, সাম্রাজ্য, সন্তান সবকিছু নিঃশেষ করে তবেই ক্ষান্ত হব আমি। একটা পায়ের জন্য এত অনুযোগ? উপহাসের ভঙ্গিতে উষ্ঠ বাঁকালো এরিস। সেই দৃশ্য লক্ষ্য করে জানে বামে তর্জনী নাড়ালো জিসান। মুখ ফুড়ে বেরিয়ে এলো রহস্য মোড়া বাক্য। মোটেই না। ছোট্ট কথায় উত্তর দিয়ে কিছু একটা দেখানোর উদ্দেশ্যে পেছনে ঘুরলো শয়তানটা। ঠিক সেই মুহূর্তে বিদ্যুৎ বেগে ছুটে এসে ওর ওপর ঝাঁপিয়ে পড়লো এরিস। এক হাতের বাহুতে ওর কণ্ঠদেশ পিষে ধরে অন্য হাত দিয়ে রিভলভার তাক করলো কপালে। আত্মসমর্পণের মতো করে 2 হাত উপরে তুললো জিসান। পর মুহূর্তে বিশ্রী ভঙ্গিতে হেসে উঠলো সাইকোটা। থেমে থেমে বলল, আমি কিন্তু নিরস্ত্র। তুমি কেন বন্দুককে তাক করে আছো? ইটস নট ফেয়ার মাফিয়া বস। তুই আমাকে ফেয়ার শিখাবি বাস্টার্ড? রক্ত জামাট মুখ নিয়ে তেজতৃপ্ত গলা বাক্য ছুড়ল এরিস। ততোধিক শান্ত গলায় হেসে হেসে জবাব দিল জিসান। মাথা গরম করো না এরিস ইভান, সবে তো ট্রেলার দিয়েছে, এখন তো আসল খেলা শুরুই করিনি। কথা শেষ হতেই আলখাল্লার ভেতর থেকে একটা চকচকে ধাতব নানচ্যাক বের করে আচানক আক্রমণ করে বসলো এরিসের উপর। অতর্কিত আঘাতে কয়েক কদম পিছিয়ে গেল এরিস। হাত ফসকে ছিটকে গেল রিভলভার। শরীরে বিভিন্ন স্থান থেকে ফিনকি দিয়ে বেরিয়ে এলো চকচকে রক্তস্রোত। এরিসের যেহেতু হার্ট ট্রান্সপ্লান্ট হয়েছে, তাই ঘড়ির দিকে যে ব্লাড প্রেশার আর হার্টবিট চেক করে নিল সে একবার। পরক্ষণে ঠোঁটের কোণে জড়ো হওয়া রক্তের ছটা মুছে জিভের ডগায় গাল ছিল সে। জিসান নানচ্যাক নিয়ে সতর্ক হতেই এক ছুটে সামনে গিয়ে কৌশলে ওর গলায় পেঁচিয়ে ধরল বস্তুটা। ইউ ফাকিং বাস্টার্ড! ক্রোধের তাড়না থরথর করে কাঁপছে এরিস। ঈশানীর তীব্র আকুতি আর অসহায় চিৎকার যেন হৃদযন্ত্রটাকে খঞ্জরের মতো এফোর ওফর করে দিচ্ছে। তার সেই অবস্থাতেই জিসানের অবশ পায়ে শক্ত পদাঘাত করে ওকে হাঁটুর উপর বসিয়ে দিল মাফিয়া বস। পরিস্থিতি আঁচ করার আগে মুখের উপর অবিরত মুষ্টাঘাত ছেড়ে হিংসের ন্যায় গর্জে উঠল সে। তোর মতো একটা নরকের কীটের সাহস কি করে হয় আমার স্ত্রীকে আঘাত করার? হাউ ডেয়ার ইউ টু টাচ হার? কোন স্পর্ধায় ওর শরীরে ছুরি চালিয়েছিস? Why did you kill my unborn child? Why, bastard? Why? রক্তে মাখামাখি জিসানের সমগ্র মুখ। থেতলে যাওয়া সেই ক্ষতবিক্ষত মুখের ফাঁক গলে উগরে এলো অদ্ভুত বিকৃত হাসির ঝেউ। মুখের রক্ত চুয়ে চুয়ে গলায় পড়ছে তার। ভেসে যাচ্ছে পরিধেয় বসন, তবুও শরীর কাঁপিয়ে হাসছে সেই মানব। হাসতে হাসতেই ভেসে আসে তার প্রলুব্ধ কণ্ঠস্বর। তুই আমাকে এত সহজে মারতে পারবি না এরিস ইভান, কিছুতেই না। এরিসের সবেগে ঝুঁকলো ওর দিকে, জোরালো থাবায় মাথার চুলগুলো মুষ্টিবদ্ধ করে ফুঁসে ওঠা সাপের মতো হিসিয়ে বললাম, সবচেয়ে বড় ভুল তো সেদিনই হয়েছিল আমার, যেদিন তোকে ক্রুজ শিপে আহত অবস্থায় ছেড়ে দিয়েছিলাম। আমার উচিত ছিল তোকে পিস পিস করে হাঙ্গরের খাদ্য বানানো। বাট ইউ নো হোয়াট? আজকেও তুই খাদ্য হবি, আমার নেকড়ের খাদ্য। তার আগে তোর এই ফাকিং সাইকো সাইকো খেলার কারণটা বল। থুতু দিয়ে রক্তের দলা ফেলে আবারও ফিক করে হেসে উঠে জিসান। এরিসের চোখে নিষ্প্রভ দৃষ্টিপাত করে অনুভূতিহীন গলায় জবাব দেয় সে। রিল্যাক্স, এত অধৈর্য কেন তুমি মাফিয়া বস? আগে নিজেই সারপ্রাইজটা অর্জন করো, তারপর না হয় ধীরে ধীরে সব শুনবে। জিসানের কথায় শেষ হতেই পেছনে স্ট্রলারের চাকায় ক্যাচ ক্যাচ আওয়াজ শোনা গেল, যা শোনা মাত্র এরিসের সন্দিগ্ধ দৃষ্টিযুগল আশ্চর্য শীতল হয়ে উঠল। চকিতে পেছনে ঘুরতেই ততোধিক শীতল কণ্ঠ ভেসে এলো জিসানের। বলেছিলাম না সারপ্রাইজ। এরিস দেখলো একটা কুচকুচে কালো রঙের আদিবাসী গোছের মানুষ টেনে টেনে নিয়ে আসছে স্ট্রলার, যার মধ্যে দুনিয়া ভুলে ঘুমিয়ে আছে তার অংশ। ইয়াস।
এমন অশুভ মুহূর্তে নিজ সন্তানের মুখ দেখা মাত্র রুদ্ধস্বরে ডেকে উঠে অনিয়ন্ত্রিত গতিতে কয়েকবার পিছিয়ে গেল মাফিয়া বস। দুনিয়ার সকল অরাজকতা অনিশ্চয়তা ভুলে দৃষ্টি তার আটকে রইল ছেলের তুলতুলে কচি মুখটাতে। কে করলো এত বড় বিশ্বাসঘাতকতা? এর সে স্পষ্ট মনে আছে গার্ডরা ইয়াসকে নিয়ে সেফলি হসপিটালে পৌঁছেছিল। পুরো হসপিটাল যেহেতু বুকড, সেহেতু বাইরের কারোর ঢোকার সুযোগ নেই। তার মানে কোনো বিশ্বস্ত গার্ডই এই কাজটা করেছে। কথাটা ভাবতেই মনে পড়ল ড্যানিয়েলের কথা। এরিস যাওয়ার পূর্বে জিসানের সঙ্গে গোপন বৈঠক করেছে ড্যানিয়েল। তার মানে তখনই আর ভাবতে পারল না এরিস মস্তিষ্ক ফাঁকা হয়ে আসছে তার। আবারও এক অসহনীয় মুহূর্ত যখন নিজের পিতৃত্ব প্রমাণ দিতে অসহায় হয়ে পড়ল মাফিয়া বস। ঘটনার এই পর্যায়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালো জেসান। ক্রিসে ভর করে এগিয়ে গিয়ে প্রথমে ঘুমন্ত ইয়াসের দিকে ঝুঁকলো সে, যা দেখে প্রচণ্ড ক্রোধে আরেক দফা গর্জে উঠল এরিস।